দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির বচন। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত আমির বলেছেন আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, তারা বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। সিনিয়র এই দুই নেতার বক্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এদিকে হঠাৎ এনসিপির দরজা খুলছে সব রাজনৈতিক দলের জন্য। দলটি ঘোষণা দিয়েছে বিএনপি, জামায়াত, গণ অধিকার, শিবির এবং সবাই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঢুকতে পারবেন এনসিপিতে। এনসিপি বলছে রাজনীতিতে যারা অবমূল্যায়িত, বঞ্চিত, তাদের জন্য নতুন প্ল্যাটফর্ম হতে পারে এনসিপি। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রয়েছেন আনোয়ার খলিলুর রহমান ইব্রাহিম, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, আছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ইব্রাহিম, আপনাকে দিয়ে শুরু করি একটু। আমি শুরুতেই বললাম যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, নাকি নির্মূল নয়, রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে হবে, এই দুটো সেন্টেন্স নিয়েই তর্ক বিতর্ক হচ্ছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন নির্মূল বলেন আর রাজনৈতিকভাবেই বলেন, সেটা কি জামায়াতের মতো দলকে মানে নির্মূল করা সম্ভব কিনা? মানে এমন মন্তব্যতে বেশ তোলপাড়, সমালোচনা আলোচনা ব্যাপক চলছে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসলে বিষয়টা একটু ব্লেম গেমের মতো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পার্টির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি একজন সজ্জন ব্যক্তি এবং দীর্ঘদিন থেকে উনি রাজনীতি করেন। উনি যে কথাটা বলেছেন এটা রাজনৈতিক কথা। রাজনীতিতে অনেক সময় বলা হয় যে জ্যান্ত কবর দেওয়া হবে। কোনোদিন জ্যান্ত কবর দেওয়া হয়েছে? হয় নাই। এটা রাজনৈতিক ভাষা। তো ঠিক ওইরকম উনি বলেছেন যে জামাত যে ধরনের লম্ফজম্প করছে মাঠ পর্যায়ে, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে, বিএনপিকে ফু দিয়ে উড়িয়ে দিবে, আওয়ামী লীগের চেয়ে করুণ পরিণতি হবে, পালিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এই সকল করার কারণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব মির্জা ফখরুল আলমগীর স্যার উনি বলেছেন যে জামাত ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নির্মূল শব্দটা কোথা থেকে আসলো? নির্মূল শব্দটা তাদের তৈরি। বিএনপি অলওয়েজ এই জিনিসটা খেয়াল করবে, একটা ব্লেম গেমের শিকার হয় সব সময়, এবং এটা তাদের এটা তাদের একটা অংশ, ব্লেম গেমের একটা অংশ। তো এই যে তাদের যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, এটা কিন্তু আজকে নতুন না। 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখের পর, অগাস্টের 5 তারিখের পর থেকেই তারা নিজেরা একটু একা একা বড় হইতে চায়। মানে দীর্ঘদিন বিএনপির সাথে থেকেও তাদের কথাবার্তার মধ্যে একটা ভিন্নতা চলে আসে 5 তারিখের পরে। তারা নিজেরাই মনে করেছিল যে হয়তো বা কোনো না কোনোভাবে চোরাগুপ্তভাবে হলেও, প্রশাসনকে ম্যানেজ করে হলেও তারা ক্ষমতায় আসবে, অনেক আসন পাবে, এরকম একটা তাদের মানসিকতা ছিল। এবং আপনারাও স্বীকার করবেন, দেশবাসীও জানে যে 5 তারিখের পর থেকে তারা কিন্তু এই নির্বাচনটা যাতে বিলম্বিত হয় অনেক চেষ্টা করেছে। কখনো বলেছে স্থানীয় সরকার নির্বাচন, কখনো বলেছে সংস্কার, কখনো বলেছে বিচার, ইত্যাদি ইত্যাদি, কখনো বলেছে পিআর। কিন্তু তারপরেও মানুষের, জনগণের চাপে বা জনগণের মনোভাব এই ইন্টারিম গভর্নমেন্ট বুঝতে পারার কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হয়েছে। কিন্তু রেজাল্ট দেখা গেছে যে তারা যে এরকম আশা করেছিল তার ধার কাছ দিয়েও কিন্তু যেতে পারে নাই। আর সেই কারণে এখন তারা, আমি বলবো যে অনেকটা তাদের মনোকষ্টের থেকে, আর কষ্ট তো হবেই, গত 18 মাস বলি বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো সময়কালটা কিন্তু জামাত ইসলাম, এনসিপি সকল প্রকার সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। বদলি বাণিজ্যের থেকে শুরু করে, নিয়োগ বাণিজ্যের থেকে শুরু করে, পোস্টিং বাণিজ্যের থেকে শুরু করে, এমন কি করে নাই, চাঁদাবাজির থেকে শুরু করে, ইভেন সর্বশেষ আইফোন পর্যন্ত তারা, মানে গিফট বলে গিফট, কিন্তু আসলে তো চাঁদা। গিফট ইচ্ছা করে কি মানুষকে ওইভাবে দেয়? দিতে পারে নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সেটা হইতে পারে। কিন্তু যেইভাবে তারা জাল পেতেছিল এবং এই দেশ থেকে, এবং আপনারা জানবেন যে সার্জিস আলমের শ্বশুর, তাকে পর্যন্ত বিচারপতি করা হয়েছে। কি করে নাই তারা? এখন একটু ভাটা পড়ার কারণে এখন তাদের মনে কষ্ট থেকে এবং মনক্ষুণ্ণ হয়ে তারা বিভিন্ন কথা বলছে। আপনি যে কথাটা বলছেন যে সব সরকারের সময় হয়, আমি একটু স্বীকার করলেও অনেকটাই আমি আবার এটাকে দ্বিমত পোষণ করব। এই কারণে
আপনি দেখেন আওয়ামী লীগের যে সরকার ছিল, তাদের যে এমপি ছিল ৩০০-র মধ্যে প্রায় ৪৫ জন বা ৪৬ জন তাদের আত্মীয় স্বজনের মধ্যে ছিল। তাদের মন্ত্রী বা বিভিন্ন দায়িত্বে তাদের নিজেদের লোক ছিল। পরিবারতন্ত্র যেটাকে বলা হয়, আত্মীয়করণ। পরিবারতন্ত্রের অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। বিএনপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ যেটা আছে সেটাও আমি বলি আপনাকে। যেমন আমি স্বীকার করি যে বিএনপিতে জিয়া পরিবারের সদস্য বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্লাড এটা অপরিহার্য। এটা জনাব তারেক রহমানের পরে হয়তো আমাদের জুবাইদা ভাবি বা জাইমা রহমান, এরা রাজনীতির কারণে দেশের মানুষের একটা আস্থার জায়গা। কিন্তু সেইখানে তারা কিন্তু আওয়ামী লীগ তারা কী করেছে, তাদের আত্মীয় স্বজন বা সমস্ত কিছু থেকে শুরু করে পরিমাণ যদি করেন আপনি অ্যাজ পার রেশিও, দেখেন বিএনপির পরিমাণ কত। বিএনপির পরিমাণ হয়তো যদি 2% হয়, তাদের পরিমাণ হবে 30%। তো 30%-এর মধ্যে আর 2% কিন্তু আপনি মিলিয়ে ফেললে, সমানভাবে করলে তো এই জিনিসটা সঠিক বিবেচনা বলে আমি মনে করি না। আসবো আপনার কাছে। আমি যেতে রেজনা করিম স্নিগ্ধা, আপনি একটু বলবেন। আমরা তো আজকে অনুষ্ঠানে নাম দিয়েছি রাজনীতির বচন। যেমনটা বলছিলেন যে বিএনপি পালিয়ে যাবে বা কেউ কবর রচনা করবে, কেউ ছুঁড়ে ফেলবে, পালানোর পথ পাবে না, নানা রকম। তারপরেও যখন মতের ভিন্নতা আসে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যাপক লেখালেখি হয়, বলাবলি হয়। মানে রাজনীতির ভাষার যে সংস্কৃতি যেটা ছিল, সেই সংস্কৃতি নেই বললেই চলে। এখন ওপেনলি বকাঝকা দেওয়া হয়, কারো বিরুদ্ধে গেলেই, সমালোচনা আসলেই সেটা হয়। সেই বিষয়ে যদি আপনি একটু বলেন, তারপরে আমি অন্য প্রশ্ন আপনার কাছে যাব। না, আসলে যেটা হয়েছে যে দেখেন, রাজনীতির ভাষা একরকম ভাষা হয়। যেমন মনে করেন রাজপথের ভাষণের ভাষা, এটা এক ধরনের ডিফারেন্ট হবে। আপনি আপনার সামনের মানুষকে এক ধরনের আপনার ক্ষোভ বলেন, ক্রোধ বলেন, সেটা বাইপাস করার জন্য আপনি নানা কিছু বলবেন। ভাষার প্যাটার্নই ডিফারেন্ট হবে। সংসদের ভাষার প্যাটার্ন ডিফারেন্ট হবে। আপনার টিভি টকশোর ভাষা কিন্তু আরেক প্যাটার্নে হতে হবে। কারণ এখানে কিন্তু আমি জনগণকে উত্তপ্ত করতে আসিনি, আমি জনগণের কাছে আমার বার্তা দিতে এসেছি এবং আমার চিন্তাটা শেয়ার করতে এসেছি। তো এই যে ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ভাষার ব্যবহার, এইটা না আমাদের আগের যেই যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু এই রাজনৈতিক শিষ্টাচারটা ছিল। এটা আমি একদম স্ট্রংলি একটা কথা বলবো। 5ই অগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক শিষ্টাচারকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এমনকি আপনি যদি এখন বলেন যে আগে কি ছিল না, আপনার এই হয়তো অনেকে মন্তব্য করবেন, আপনি খেয়াল করে দেখবেন কোড অ্যান্ড কোড খেলা হবে এরকম একটি শব্দকেও কিন্তু পাবলিক কিন্তু গ্রহণ করেন, পাবলিক কিন্তু রিয়্যাক্ট করেছে যে ইউ আর নট সাপোজ টু সে সাচ এ থিং, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু জনগণ থেকে কিন্তু তখন প্রত্যাখ্যাত হতো, উদযাপিত হতো না। 5ই অগস্টের পরে খুব ভয়াবহ এবং একদম জাতিগত অবনতি এটা যে এখন রাজনৈতিক শিষ্টাচার তো দূরের কথা, সাধারণ শালীনতা বোধ, শালীন বাক্যালাপ, সেটি একেবারেই জিরো লেভেলে নেমে এসছে। এবং আপনি কই সামাজিকভাবে সেটিকে নিরুৎসাহিত করবেন, আপনার মিডিয়া সেটাকে নিরুৎসাহিত করবে, আমি খুব সরি, সকলে কোনো এক অদ্ভুত কারণে সেটাকে উৎসাহিত করার দৌড়ে নেমে গেছে। কেন এমনটা কেন করলো, কি মনে হয় কারণটা কি? কারণটা খুব সহজ। কারণ আমাদের আগের যেই রাজনৈতিক নেতা, এই যে দেখেন ইব্রাহিম ভাই আমার সাথে বসে আছেন, সম্ভবত আমি যদি ভুল না করি ওনার রাজনৈতিক ক্যারিয়ার 30 বছরের কম হওয়ার কোনো সুযোগই নেই, 40 বছর হতে পারে। হ্যাঁ 47 বছর। উনি এখন পর্যন্ত এই যে তৃণমূলের মানুষ, সেখানে উনি এখন পর্যন্ত কিন্তু সংসদের নেতা হয়ে যাননি। কিন্তু কোন এক অদ্ভুতভাবে এমন হয়েছে যে কিনা বাংলাদেশের 64 জেলা ঘুরেছেন কিনা সন্দেহ আছে, যে কিনা বাংলাদেশের মানুষের সাথে মিশেছেন কিনা সন্দেহ আছে। এই যে তৃণমূল কিভাবে কাজ করে, উপার্জন কিভাবে কাজ করে, পলিসি কিভাবে কাজ করে, যার কিনা ওই ভাগের সম্পর্কেই নাই, সে হঠাৎ করে নেতা বনে যাচ্ছে শুধুমাত্র কতগুলা অশালীন গালিগালাজের মধ্য দিয়ে। অনেকে তো এমপিও হয়ে যাচ্ছে। হ্যাঁ এমপি হয়ে যাচ্ছে এবং আপনি রিওয়ার্ড দিচ্ছেন, আর আপনারা মিডিয়া সেই গালিকে কাভার করছেন। কিন্তু কেন? আপনি লক্ষ্য করে দেখেন 5ই অগস্টের পরবর্তীতে আমার স্পষ্ট মনে আছে ফজলুর রহমান সাহেবের মতো এত বয়োজ্যেষ্ঠ একজন নেতা, একজন বীর মুক্তিযোদ্ধা, তার বাসার সামনে একদম ছোট ছোট মেয়েরা ব্যাপক মব ওখানে হয়েছে। আমার কথা হচ্ছে আপনি প্রতিবাদ করেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন সেই ভাষাগুলো মনে করেন
দুদিন আগে আপনার কোনো একজনকে দেখলাম, আপনি সমালোচনা কেন করবেন না? আমি এখন এই মুহূর্তে আপনার এখানে বসে আমি লাগাতার আমরা সমালোচনা করি, বুঝাতে পেরেছি? আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারি, আমি বিরোধী দলীয় নেতার সমালোচনা করতে পারি, নিঃসন্দেহে পারি, কিন্তু ওই যে বললাম রাজনৈতিক সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার, সেটা রেখেই কিন্তু অনেক কঠিন সমালোচনা করা সম্ভব। কারণ সমালোচনা করার একটা যোগ্যতা থাকা প্রয়োজন। যখন আপনার সেই যোগ্যতা থাকবে না, তখন আপনি কতগুলো অশালীন শব্দ ব্যবহার করবেন, যার প্রেক্ষিতে আপনি এই ক্লিক বেইটের ব্যবসা হবে মিডিয়ার, আর তিনি হবেন ভাইরাল, বনে যাবেন নেতা। এজন্য আপনি যখন সংসদেও যাচ্ছেন, আজকে যখন আপনি বিরোধী দলেও পৌঁছে যাচ্ছেন, কোনো এক অদ্ভুত কারণে খেয়াল করবেন আপনার আলাপই হচ্ছে কোড অ্যান্ড কোড আয় রাজুতে আয় মার্কা। আপনার আলাপই হচ্ছে আবার নামবো, আবার করব, কিন্তু আপনার আলাপে কি করলে জ্বালানি সংকট দূর হবে, কি করলে বিদ্যুৎ সংকট দূর হবে, কি করলে ঠিক এই মুহূর্তে মুদ্রাস্ফীতির হার দূর হবে, সামনে ইউএন ঘোষণা করেছে খাদ্য সংকট আসছে, কি করলে সেগুলি করবে, সেই সকল আলাপের স্বরে আও নাই, লও নাই, পও নাই। কারণ আপনার আলাপই হচ্ছে চ এবং প বর্গীয় দিয়ে শুরু হয়। জি ইব্রাহিম ভাই, আপনি একটু বলেন এই যে চ এবং জ বর্গীয় বা প বর্গীয়, আপনি তো বললেন যে 47 বছরের ক্যারিয়ার আপনি রাজনীতি করছেন, এই রাজনীতির যে ভাষা বচন সেটা আজকে এই পর্যায়ে কেন আসলো, এবং এটা কি খুব রাতারাতি চেঞ্জ হয়েছে মনে হয়? মানে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি আপনি একটু বলেন যে ভাষার এত দুর্বলতা, মানে রাজনীতির যে শিষ্টাচার, এরকম আপনার অনেকদিন অনেক দল ক্ষমতায় ছিল, আপনারাও ছিলেন, এখন এই অবস্থা কেন হলো? অগাস্টের 5 তারিখের আগের আলাপচারিতা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, তারা হয়তো একজন আরেকজনের টকশোতে চোখ উঠাই ফেলতে চাইছে। যেমন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার চোখ উঠাইতে চাইছিল শাহজাহান সাহেব, মন্ত্রী শাহজাহান, আচ্ছা, শাহজাহান খান, এরকম হয়েছে। কিন্তু ভাষাগত এত অসভ্যপনা আমরা দেখি নাই। যেমন কি বলে যে গাছের ডালে কাওয়া, বাকিটা বললাম না, এই ধরনের ভাষা, এই ধরনের অসভ্যতা আমার মনে হয়, আমার যতটুকু অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি, 5 তারিখের আগে ছিল না। এবং এটা যারা এই ভাষার যে রূপান্তর বা তাদের যে একটা অবস্থান নতুনভাবে একটা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাহিনী, মেধাবী শিক্ষার্থী, এর আপনি মেধাবী, ঠিক আছে, আমি মেধাবী বলতে আমার ই নাই, মানে অস্বীকার, মেধাবী স্বীকার করতে আমার আপত্তি নাই। পাশাপাশি তাদের মধ্যে যে অসভ্যতা ভাষাগত, তারা যেইভাবে মানুষকে, মানে একটা রাজনৈতিক সংগঠনকে যেইভাবে তারা ট্রিট করে, যে সেটা তারা পারে না। গণতন্ত্র এরকম নেই। সমালোচনা অবশ্যই আছে, আমার স্বাধীনতা আছে। স্বাধীনতার অর্থ তো কাউকে গালি দেওয়া না। আমি যাকে গালি দেবো তারও তো স্বাধীনতা আছে। আমি যখন তাকে গালি দিলাম তখন তো তার স্বাধীনতা আমি বিঘ্নিত করলাম। আমি আমার স্বাধীনতা পরিপূর্ণভাবে ভোগ করব, আপনার স্বাধীনতা আমি বিঘ্নিত করব, এটাকে কিন্তু ডেমোক্রেসি বলে না। তা আজকে যে পরিস্থিতিটা আপনি দেখেন, তারা কি ফ্যাসিবাদ বিরোধী, আবার ফ্যাসিবাদের সাথে মিটিং করে, যেটা এই যে চিটাগংয়ে করেছে মঞ্জুর আলম সাহেবের সাথে। তারা গতকাল না কবে কোন দিন যেন ওই যে ইসাক সরকার, এরা তো বিএনপি থেকে বহিষ্কৃত, দলে যোগই দিয়েছে। তার মানে তারা কি করতে চায়? তারা কিছু আজে বাজে লোক নিয়ে, তাদের ওই যে নাসির পাটোয়ারি, যাদের মুখ খারাপ তো আছেই, আরও কিছু আজে বাজে লোক নিয়ে, এরা তো চাঁদাবাজিতেও অভ্যস্ত। এনসিপি, যেটাকে আমি স্পষ্ট করে নামটাই বললাম, এরা আরও কিছু চাঁদাবাজদেরকে নিয়ে তাদের বলয়টা বড় করতে চায়। এদের ভবিষ্যৎ কি, এটা আল্লাহ মাহবুদ ছাড়া বলতে পারবো না। কিন্তু আমরা যেটা দেখব সেটা আমাদের জন্য খুব সুখকর হবে না, বাংলাদেশের রাজনীতির জন্য সেটা সুখকর হবে না। আজকে তারা ফ্যাসিবাদ বিরোধী বলে ফ্যাসিবাদদের অভিভাবকত্ব গ্রহণ করতেছে। এটা দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? এদেশের মানুষকে এত বোকা ভাবলে কিন্তু হবে না। এবার আসবে একটা ছোট ব্রেক নিয়ে, তার আগে একটু আপা একটু বলবেন, আপনারা তো অনেক কথা বলবেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক অ্যাটাক করা হয় যারা সমালোচনা করে বা বিভিন্ন ধরনের, এরকম কোনো অভিজ্ঞতা আপনার আছে? আপনি কি কোনোভাবে আক্রমণের শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে? কোথা থেকে শুরু করে কোথা থেকে শেষ হবে এত আক্রমণ? আপনি বিরতিতে যাবেন এখনই যদি বলি, তাহলে মানে আপনি ভাবতেও পারবেন না, আপনার কল্পনারও অতীত এই পর্যায়ের আক্রমণ। আপনি তো রাজনীতি করেন, আপনি তো শিক্ষক, আপনি তো রাজনীতি, শুধুমাত্র মত প্রকাশের কারণে, আচ্ছা, শুধুমাত্র আমি আমার মত প্রকাশের কারণে আপনি ভাবতে পারবেন না আমি ভালো। আমার 7 বছরের বাচ্চাটি বাদ যায়নি, আমার মা তিনিও বাদ যাননি, এবং এগুলো বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে একদম মৌন থাকেন।
কেন থাকেন সেটার উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারবেন। রাজনৈতিক দল নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে কেন বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষক তার মতামত দিতে পারবেন না? দেখেন, আমি কেন দলগত মতামত কখনো দিই না, আমি যেটা বলি উপযুক্ত কারণ এবং যুক্তি সহকারে বলি, সচেতনভাবে বলি। কিন্তু তারপরে এই ধরনের সাইবার বুলিং কন্টিনিউয়াসলি, এবং আমি খুব কৃতজ্ঞ আমারই শিক্ষার্থীরা যাদেরকে আমি পড়াই, প্রায় 150-র উপরে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন আমার বিশ্ববিদ্যালয়ে, যাদেরকে আমি পড়াই, আমার বিভাগ, অনেক সংগঠন, তাদেরও কিন্তু এই প্রজন্ম হচ্ছে কাঙ্ক্ষিত। ঠিক যেমন আমার হতাশা আছে যে এই 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 এক প্রজন্মের একটা অংশ যেরকম আক্রমণ করেছে, আবার একটা অংশ, আমার সমালোচনা করার কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে বিবেক, যে আপনি কোন কোন জায়গা পর্যন্ত যাবেন, কত দূর পর্যন্ত যাবেন, এটি কোন রাষ্ট্র হতে পারে যেখানে বাবা কন্যার সম্পর্ক, মা তার শিশুর সম্পর্ককেও অশালীন ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়? কেন জানেন? কারণ কোনো না কোনো দলের নেতার অশ্লীল শিশুদের সাথে যোগাযোগকে ধামাচাপা দেওয়ার জন্য, নর্মালাইজ করার জন্য। এটি খুব রাজনৈতিক চর্চা। এই গালিকে যদি কেবল সংস্কৃতি ভাবা হয়, এটা ভুল। এই সাইবার বুলিংকে যদি কেবল সাইবার বুলিং ভাবা হয়, এটা ভুল। এটি করাই হচ্ছে নর্মালাইজ করার প্রচেষ্টা হিসেবে। বিরতি পরে বাকি আলোচনা করতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম রাজনীতির বচন নিয়ে। আমি আবার যেতে চাই খলিলুর রহমান ইব্রাহিম আপনার কাছে। জামায়াতের আমির একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, তারা বড়জোর আওয়ামী লীগের মতো দুর্বল হবে। আসলে কি বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে? মানে বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো, হ্যাঁ, তাহলে তো 5 তারিখের পরে ওই দিনে বিএনপি ক্ষমতা নিতে পারত। এই কথাটা নিশ্চয়ই কোনো কারণ আছে, কেন বলছে তারা? এই কথা কেন বলছে আমি সেটাই আসতেছি। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো, তাহলে তো ওই যে ডেপুটি স্পিকার শাহিদ আলীরে যেরকম সিআরদের বাইরে মারছে, এখন সেরকম মারতো বা তার আগে মারতো। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো, তাহলে তো 30,000 জাসদের কর্মীদেরকে হত্যা করতো। সেটা জাসদ নয়, হয়তো অন্য কোনো দলের হইতো। সুতরাং এটা ইন্টেনশনালি 5 তারিখের পরের থেকে তাদের বক্তব্য যে নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। এই কথাগুলো ইন্টেনশনালি জামাত ইসলামের আমির বলেছে। আপনারা দেখবেন যে জামাত ইসলামের আমিরের যে ব্যক্তিগত কর্মকাণ্ড, এগুলা বলা উচিত না, তারপরে একটু বলতে হয়। ওনার দেখেন আপনি যে বিভিন্ন সময়, এখন কিন্তু ওনার নাম হয়ে গেছে কি, সুম্মা শফিক। তো এই লোকটা, তার একটা মানে কঠিন রোগ আছে, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পিডুকিডিয়া বলা হয়। এটার হচ্ছে যে শিশুকামিতা, বাল্যকামিতা অথবা যৌনতার একটা, যে কাউকে ধরে হলে চুমা দেওয়া। আজকে সেই সংস্করণ কিন্তু ছড়িয়ে পড়ছে। অনেকেই এইটাকে মানে কি বলে যে এটাকে অনুকরণ করার চেষ্টা করছে। তো উনার মতো মানুষ, উনি যে সকল কথা বলে জাতীয় সংসদে দাঁড়িয়ে, উনি একবার বলে যে জনাব তারেক রহমান এই আন্দোলনের প্রধান নায়ক। আমার কাছে করা আছে, আপনি দেখতে চাইলে আমি দিতে পারি। আবার বলে বিএনপির আন্দোলনে তারাই সব কিছু করছে, মানে এই 5 অগাস্টের যে এইটা হইল, তারাই সব কিছু করছে। যে তাদের বক্তব্যের মধ্যে যে দ্বিচারিতা, তারা যেইভাবে এই দেশে একটা বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে। আপনি দেখেন, এই দেশে 20 কোটি মানুষ থাকলে আমার মনে হয় 20 কোটির বেশি তাদের এই যে কি বলে ফেক আইডি, ফেক পেজ এবং ইউটিউব রয়েছে। তারা এক যুগে ক্রমাগতভাবে যেইভাবে প্রচারণাটা তারা করতে পারে, আমার মনে হয় একটি স্বাধীন দেশে এত সুযোগ দেওয়া ঠিক না। ফেসবুকে যা ইচ্ছা তাই। এই যে একটু আগে আমাদের সম্মানিত সহ আলোচক, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, উনি 2-1টা ছবি দেখিয়েছেন। এটা তো দুঃখজনক। এটা তো বিচারিক আইনের আওতায় নিয়ে আসা উচিত তাদেরকে। তো তারা ক্রমাগতভাবে এগুলো করে যাচ্ছে। আমরা যে বিষয়টা মনে করি যে আওয়ামী লীগ কোথায় গেছে, তারা পালিয়ে গেছে। বিএনপিকে পালাইতে হবে, যে ভাষাটা ব্যবহার করে। কি কারণে বিএনপিকে পালাইতে হবে? জনাব তারেক রহমান এই দেশে আসার পর থেকে আপনি খেয়াল করে দেখবেন যে উনি 17 বছর পরে দেশে আসছে। মানুষের কিন্তু উনি দেশে আসবার পরে ওনার কর্মকাণ্ড দিয়ে এখন কিন্তু আর মনে হয় না যে জনাব তারেক রহমান 17 বছর দেশে বাইরে ছিল। উনি যেইভাবে মানুষকে আপন করে নিয়েছে, এবং মানুষ উনি প্রথম দিনই যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানগুলো কিন্তু
মানে বাস্তবে রূপ দিচ্ছে। জামায়াত তো বলে উনি গুপ্ত ছিলেন। উনি গুপ্ত ছিলেন মানে জামাত তো সব কিছুই বলতে পারে। উনি গুপ্ত ছিলেন মানে জামাত তো সব কিছু। উনি কীভাবে গুপ্ত ছিলেন? উনি কি বলে যে নির্বাসনে ছিলেন, চিকিৎসার জন্য গেছে, তারপর ওনাকে আর আসতে পারেন না, ওনাকে আসতে দেওয়া হয় না, বাধ্য হয়েছিলেন আর কি, বাধ্য করা হয়েছিল। এবং উনি কিন্তু ওইখানে থেকে প্রতিনিয়ত, আমি নিজে সেটার সাক্ষী, যে আমাদের সাথে উনি স্কাইপিতে কথা বলেছেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উনি রাজনীতি নিয়ে থেকেছেন, অঙ্গ সংগঠনগুলোর সাথে কথা বলেছেন, আমাদেরকে ফোন করে কথা বলেছেন পার্সোনালি, এগুলো তো রেকর্ডেড। এখন জামাত কি বললো না বললো এইটা আমার মনে হয় না যে খুব একটা এটার গ্রহণযোগ্যতা আছে। এবং এই সরকার গঠনের আগে, নির্বাচনের আগে কি বললো, থুতর ফ্যামিলি কার্ড ফালাইয়া, আচ্ছা রাক্তর ফ্যামিলি কার্ড, এই দেখেন আমার বৃদ্ধাঙ্গুলিতে এখনো কিন্তু এর দাগ মুছে নাই। আচ্ছা, এই যে অমুসন কালী যে ভোট দিয়েছি, কিন্তু ফ্যামিলি কার্ডের উদ্বোধনী হয়েছে, শুরু হয়েছে, ক্রমাগতভাবে সারা দেশেই হবে। কৃষি কার্ডের একই কথা হয়েছে। আজকে দেখেন একজন সরকার প্রধান হয়ে তার চলাফেরার মধ্যে, আগে সরকার প্রধানের সাথে গাড়ি থাকতো, যে প্রোটোকল ছিল তিনি সেভাবে নেন না, উনি কিন্তু সেটা এখন কমিয়ে মাত্র 3-4টা গাড়ি ওনার সাথে থাকে। আর উনি এদেশের 90% মানুষ, বা আমি এটা হিসাবটা পরিসংখ্যানটা ওইভাবে জানি না, কিন্তু আমার আইডিয়ার থেকে বলতেছি, হয়তো 80% বা 90% মানুষই বাসে চলে, বাসে বা চলে। জনাব তারেক রহমান সাহেব এই দেশে আসবার পরে উনি কিন্তু যেখানে যাচ্ছে সেই বাসেই যাচ্ছে। এয়ারপোর্ট থেকে প্রথম দিন উনি বাসে দেখেছি। এতে কিন্তু সাধারণ মানুষ মনে করতেছে যে জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি নতুন ধারায় বা একটা নতুন সংস্করণে পৌঁছিয়ে দিবে। এবং এইটাতে এই জামাত ইসলাম যারা দেশবিরোধী, এই দেশকে এখন পর্যন্ত কিন্তু তারা স্বীকৃতি দেয় নাই। সেই দেশে এই দেশটা একটা মানে সুন্দর জায়গায় যাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে, এটা তারা মানে মেনে নিতে পারছে না। এ কারণেই তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, অন্য আর কিছু না। আপা, গুপ্ত সুপ্ত নিয়ে এখন বেশ উত্তপ্ত, মানে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, কিছু বলবেন কিনা? এই শব্দগুলো এখন খুব, আপনার ওই 5 আগস্ট পরবর্তীতে ন্যারেটিভ শব্দ ছিল, আপনার রাজনৈতিক নতুন বন্দোবস্ত, এরকম অনেক শব্দ এখন চলতেছে, গুপ্ত সুপ্ত এরকম। না দেখেন, আমি একটা কথা বলবেন, গুপ্ত তো একটা সুন্দর শব্দ, আসলেই কিন্তু সুন্দর শব্দ। আমরা ইতিহাসে পড়েছিলাম গুপ্ত যুগ, মৌর্য যুগ, নামের সাথেও গুপ্ত থাকে না, অমুক সেন গুপ্ত, ক্যান ইউ রিমেম্বার। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু টু বি ভেরি অনেস্ট, প্রথম কথা আমি আপনাকে প্রথমে বলেছিলাম রাজনৈতিক শিষ্টাচারের কথা, একটা কথা মনে করে দেখেন, আমাদের রাজনীতিতে কিছু শব্দের ব্যবহার তো ঐতিহাসিকভাবেই ছিল। যেমন মনে করেন রাজাকার শব্দটা কোট অ্যান্ড কোট একটা ঐতিহাসিক একটা ফেনোমেনা, এটা কিন্তু একটা ঐতিহাসিক একটা দালিলিক শব্দ। আমি শব্দটা আবার বলছি, এটা একটা দালিলিক শব্দ। আলবদর, রাজাকার, আল শামস, এগুলো কিন্তু আপনি দেখবেন ইতিহাসের যে দলিল দস্তাবেজ আছে সেখানে লিপিবদ্ধ আছে, ঠিক আছে। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ওরাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমি আপনি মুখের ভাষায় কি কি বলছি সেটা আসে এবং সময়ের সাথে সাথে আবার হারিয়েও যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কি হেতু কারণে গুপ্ত বললে একটি গ্রুপকে এত রিঅ্যাকশনারি হতে হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। মনে করেন আমি আপনাকে একটু আগে একটা কথা বললাম না যে অনেক কিছু কিন্তু বলছি মানুষজন সহ্যের সহনশীলতার সীমা লঙ্ঘনের মতো, তারপরও কিন্তু আমরা কিছু বলছি না। হ্যাঁ, কারণ কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সি বলে যে এটা মানে এটা নিয়ে বলার কিছু নাই, অথবা এটাই। কিন্তু এই যে শব্দটা, এটাতে ওনারা এত রিয়াকশন দেখাচ্ছেন এই কারণে যে 5ই আগস্টের পরবর্তীতে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের বিভিন্ন মানুষজন নিজেরাই কিন্তু এসে আপনার ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা বিভিন্ন পরিচয়ে অন্য দলের শেল্টারে ছিল। এবং এই অন্য দলটি কোনটি? এই অন্য দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যা কিনা ভীষণ রকমের একটা দাপুটে এবং অগণতান্ত্রিক চর্চার একটি দল ছিল, যার কারণে আমাদের পুরো জাতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি আপনি আমরা সবাই একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থানে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এখন ওই সময়ে আপনি যখন এই কাজগুলো করেছেন, আপনি সকল সুবিধা ভোগ করেছেন, এবং 5ই আগস্টের পরে আপনি হঠাৎ করে নিজেকে ডিক্লেয়ার করলেন আপনি ওই দলের সদস্য ছিলেন না, আপনি আসলে বহু আগে থেকে অন্য দলের সদস্য ছিলেন। কোন দল? যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় সবচেয়ে বিপক্ষে অবস্থানকারী একটি দল।
আপনি কিন্তু অন্য কোনো দলের এরকম হয়ে যাননি। আপনি পার্টিকুলারলি বাংলাদেশের স্বাধীনতার সময়ে যারা স্বাধীনতাটি চাননি, যারা 1971-কে মনে করেন যে তাদের পরাজয়, বিজয় মনে করেন না, তাদের সদস্য হয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, গুপ্ত বললে এই দলের লোকজনের এত বেশি লাগবার একটা নৈতিক কারণ আছে। কারণ এই নৈতিকতাটা উনারা আসলে জানেন যে নৈতিকভাবেই উনারা একটা প্রতারণামূলক চক্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছেন। এই কারণে যখন এই ধরনের শব্দ বলা হচ্ছে তখন তারা রিয়েক্ট করছে। 5ই আগস্টের পরে আপনি কোড অ্যান্ড কোড শাহবাগী শব্দটা শুনেননি? বলা হচ্ছে না? নারীবাদীদের কোড অ্যান্ড কোড নেরিবাদী শুনছেন না? আপনি বিএনপির তো সকলে চাঁদাবাজ, শুনছে না? চাঁদাবাজ। আচ্ছা, তারপরে জেনজি ল্যাঙ্গুয়েজ নতুন কোড অ্যান্ড কোড কি ছাপরি, শুনছেন না? ছাপরি, হ্যাঁ হ্যাঁ, সব শব্দগুলো বেশ প্রচলিত এখন। তো এখন এগুলো তো বলছি, সবাই সবাইকে বলছে, কই আমরা তো কিছু বলছি না। ওনারা রিঅ্যাকশন দিচ্ছে না। তাহলে এখন আমাদেরও পাল্টা বলা উচিত না? আমরা বলছি না, ওনারা কেন বলছেন? তার কারণ নৈতিকভাবে ওনারা জানেন এই গুপ্তচর বৃত্তির গুপ্তচর চর্চা, গুপ্তবিদ্যা করে আর গুপ্তচর চর্চা করে কিভাবে প্রতারণার মধ্য দিয়ে মানুষকে বোকা বানানো যায়। কাজেই গুপ্তটাকে ঢাকতে হবে যাতে করে আমি বারবার গুপ্তও থাকতে পারি আর সুপ্তভাবে রাজনীতি করতে পারি। আসবো বিরতির পরে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিল্ম আলোচনা। আমরা কথা বলছিলাম রাজনীতির বচন নিয়ে। যেতে চাই খলিলুর রহমান ইব্রাহিম, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে হঠাৎ এনসিপির দরজা সবার জন্য খোলা, তারা এই ঘোষণা দিয়েছে। এনসিপিতে বিএনপি, জামায়াত ইসলামী, ছাত্রদল, শিবির, এমনকি আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদের দলে ঢুকতে পারবে। হ্যাঁ, এই ঘোষণা দেওয়ার কারণটা কি? মানে এটা কি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নাকি ভোটের কোনো কলাকৌশল? আগামী সামনে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, ভোট দরকার, এরকম তো হওয়ার কথা ছিল না। তারা সবার জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। আমি একটু আগে আসি, আচ্ছা এটার একটা উদাহরণ হিসেবে আসি। আপনি দেখেন, শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশের ক্ষমতা গ্রহণ করলেন নির্বাচনের মধ্য দিয়ে, তারপরই তার একটা বিপক্ষ তৈরি হলো, সেটা ছিল জাসদ নামে। জাসদ নামে এমন তারা জনপ্রিয়তার তুঙ্গে চলে আসলো। তারা কিন্তু ইঞ্জিনিয়ার রশিদ, খন্দকার মুস্তাকের সাথে জাসদের প্রার্থী ইঞ্জিনিয়ার রশিদ, তাকে কিন্তু খন্দকার মুস্তাক কিন্তু ফেল করছিল। তাকে সেখান থেকে হেলিকপ্টারে বুট নিয়ে এসে তারপরে নির্বাচনকে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে এরকম অনেকেই, এই যে আমাদের যে বর্তমান স্পিকার মির্জা গুলাম হাফিজ, এই যে আমাদের হ্যাঁ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেব, ওনার বাবা তখন প্রার্থী ছিল, তাকে কিন্তু গুম করা হয়েছিল। সেই জাসদ এমনভাবে জনপ্রিয় হয়ে উঠল, কিন্তু তাদের অতি স্মার্ট কিছু কার্যক্রমের কারণে জাসদ কিন্তু এখন নাম সেইভাবে নাই। তো 5ই আগস্টের পরে যে এনসিপির যে এরকম নাম দাম যা ছিল, দেশের মানুষ যা মনে করেছিল, কিন্তু তারাও সেই পর্যায়ে এখন চলে এসেছে, জাসদের মতো অবস্থায় চলে এসেছে। তো এনসিপি, আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যে একটা আন্দোলন করে যারা আন্দোলনকারী সেই ছাত্ররাই সরকারের নেতৃত্ব দেয়। নেপালের ঘটনা তো আমরা সবাই জানি, সেখানে ছাত্রদের রাজনীতিকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের এই এনসিপি অতি বাড়াবাড়ি এবং বেশি স্মার্টনেস দেখানোর জন্যে, তাদের কর্তৃত্ব দেখানোর জন্য তারা যেমন ফুদিয়া উড়িয়ে দেয়। এই জাবুল হাসনাত এমপি হয়েছে, তার বক্তব্য, বিবৃতি, বডি ল্যাঙ্গুয়েজ এমন আকৃতি বিকৃতি করে, মানে ভয় পাওয়ার মতো অবস্থা। কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু তারা চলে আসছে। তারা গোপালগঞ্জে গিয়ে কি একটা ধাক্কা খেয়েছে, এটা তো দেশবাসী জানে, দেখছে। তো আমরা যেটা মনে করি যে এনসিপির অতিমাত্রায় বাড়াবাড়ি এবং তাদের বেশি পরিমাণ লোক এবং সম্পদের মালিক হওয়ার একটা প্রবণতা, ক্ষমতাকে প্রদর্শন করার একটা প্রবণতা, এইগুলো এনসিপিকে ঠিক সেই জাসদের মতো জায়গায় নিয়ে এসেছে। জাসদের কিন্তু এখন রাজনীতি বলতে কিছু নাই। এই এনসিপিরও আমি যেটা মনে করি, আমার অভিজ্ঞতার থেকে, আমার ভুল হতে পারে, এদের অবস্থা ঠিক সেই শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়, ওই পরিণতি হবে, ওই পরিণতি হবে। আর সে কারণে এটা বুঝতে পেরেই তারা সব বিভিন্ন দল থেকে তারা আহ্বান করতেছে। তারা এখন একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তৃতা করে,
আরেক দিকে ফ্যাসিবাদকে আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। কারণ ফ্যাসিবাদ তো এখন অনেকেই এই দেশে নেয়, তারা পালিয়ে বেড়াইতেছে। এই কারণে তাদেরকে এনে যদি দল বড় করা যায়, এটা কিন্তু জনগণ বুঝে। আচ্ছা, তোমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তৃতা করবা, আবার তাদেরকে আহ্বান করবা রাজনীতি আসো। নাহিদ ইসলাম তো আহ্বানই করেছে সকলকে নেওয়ার জন্য। সেই একটু জানতে চাই ডক্টর স্নিগ্ধা, আপনি তো বলবেন। সেটি হচ্ছে যে ওনারা তো সবাইকে আহ্বান জানিয়েছে, এমনকি আওয়ামী লীগকেও জানিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী, ছাত্রলীগ, যারা নিরপরাধ নিরহ, তো তাদের ব্যানারে যদি প্রশ্নটা একটু অন্যরকম, যে তাদের ব্যানারে এসে আওয়ামী লীগের নিরহ যারা ভালো রাজনীতি করার সুযোগ পাবে, তাহলে ওনারা আওয়ামী লীগের লোকজন নিজেদের যে ব্যানার, সেই ব্যানারে কেন রাজনীতি করতে পারবে না? এটার উত্তর তো জনাব নাহিদ হাসান, মাননীয় এমপি মহোদয়, ওনাকে এই প্রশ্নটা কেন সংসদে করা হচ্ছে না, এটা একটা প্রশ্ন আসলে সত্যিকার অর্থে, যেটা উনি তত্ত্ব দিচ্ছেন। এখন ঘটনাটা হয়েছে কি, এনসিপি একটা চরিত্র আছে, চরিত্রটা কিরকম আমি আপনাকে বলি। কাজের বেলায় কাজী, কাজ ফুরালে তুই বেটা মস্ত বড় পাজি। আচ্ছা, তার মানে হচ্ছে কি, আপনি নিশ্চিত থাকেন এই যে তারা যখন দেখতে পেয়েছে, আমি যেটা বুঝতে পারি যে এনসিপির এই যে ইব্রাহিম ভাই যে বললেন না যে খুব জনপ্রিয়তা ছিল, সত্যিকার অর্থে 5ই আগস্টের পর এনসিপি ওয়াজ সো হাই, এভরিবডি হ্যাজ লটস অফ এক্সপেকটেশন টু এনসিপি, বাট সে না জানে যে সে আসলে কতখানি কোড আনকোড অসহায়। জামাতের সাথে তার জোটবদ্ধতা তার অসহায়ত্বের সবচেয়ে প্রথম সিম্বল ছিল। মানে আমি খুব নিরপেক্ষ জায়গা থেকে বলছি, সে জামাতের সাথে জোটবদ্ধতা করেছে বিধায়, এবং তাদের বক্তব্য আছে যে জামাতের সাথে যুক্ত হয়েছে বিধায় তারা 6টা সিট পেয়েছে। আপনি দেখবেন এই ধরনের বক্তব্য আমার না, খোদ ওনাদের দলের বক্তব্য, ওনাদের দলের এমপি নেতা যারা তারা দিয়েছেন, এটা আমার বক্তব্য না। তার মানে কি, তার মানে হচ্ছে তারা জানে যে আমাকে এখন অনেকটা পরগাছার মতো, আমাকে কোনো না কোনো গাছের আশ্রয় নিতে হবে। তো গাছ তো একটা আছে। এখন ওনারা কি করছেন, বিভিন্ন জায়গা থেকে যাদের ওনাদের প্রয়োজন, এই যে রিফাত রশিদের সাথে ওনাদের তো সম্পর্ক খুব ভালো ছিল, তাহলে খারাপ হয়েছিল কেন? কারণ তখন তাকে প্রয়োজন ছিল। আবারও তারা সেম গেমটা খেলছে। কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি যে ঠিক এই গ্রুপটাই যখন আবার ফর্ম হবে, তাদের যখন কার্যসিদ্ধি হয়ে যাবে, তখন আবার তারা সবাই খারাপ হয়ে যাবে। এবং এদের একটা চরিত্র আছে। চরিত্রটা কি জানেন? আপনি আপনার সাথে একমত হলে পরে আপনার সব কিছু সহি, আপনি সহি মুমিন, সহি মুসলমান, আপনার মতো ভালো কেউ না। স্বার্থ যখন আপনার সাথে মিলবে না, তখন আপনি খুবই ওই যে কি জানি বলে, আপনি তো যে ফ্যাসিস্টের দোসর, আপনি ফ্যাসিস্টের দোসর। স্বার্থ যখন মিলবে না, তখন আপনি ফ্যাসিস্টের দোসর। এই যে চক্র, ওনারা একটা চক্রের মধ্যে আটকাচ্ছে। কিন্তু ওনারা ভুলে গেছেন, সবচেয়ে দুঃখজনক, এনসিপির এই যে লোকজনকে ডাকা, গঠনতন্ত্র কি এনসিপির? মূল মন্ত্র কি এনসিপির? যারা যাচ্ছেন আমি তাদেরকেও প্রশ্ন রাখতে চাই, এতদিন একটা গঠনতন্ত্র দাঁড় করাতে পারলেন না? 1971 সালে ঠিক এরকম তরুণ ছিল, মাত্র গুটি কয়েক। তারা কিন্তু একটা দেশ স্বাধীন করে একটা সংবিধান লিখে ফেলেছিলেন। তো এই যে না দেখতে পারা, এই যে তরুণ, যার গঠনতন্ত্র তৈরি করারও যোগ্যতা হয়নি, আপনি এখান থেকে ওখান থেকে পিক করা, চেরি পিকিং বলে এটাকে। তো এই পিকিং কালচারটা উনি তৈরি করছেন কেন? শুধুমাত্র অভুক্ত কোড অ্যান্ড কোড অভুক্ত মানুষগুলোকে একসাথে করা, যাতে করে লোকটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়ে যে কোনো কুকর্ম করানো সম্ভব হয়। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রেজনা করিম স্নিগ্ধা আপনাকে, এবং ইব্রাহিম খলিল ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। দর্শক, আজ পর্যন্ত আমরা আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।